একটি ব্রিটিশ উইকলি উইচ ইজ দ্য ইকোনমিস্ট বলছেন বাংলাদেশকে তারা রেকগনাইজ করছেন অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কোন ডিরেকশনে আমাদের দেশকে নিতে চাই, এটা কি কোনো একটা স্পেসিফিক রিলিজিয়ান আইডেন্টিটি দিয়ে আমরা স্পেসিফিক কান্ট্রি তৈরি করতে চাচ্ছি, নাকি আমরা এখনো সেকুলার যে কনসেপ্টটা নিয়ে বাংলাদেশ ইভলভ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, সেখানে থেকে আমরা অনেস্ট এবং সেন্স অফ ইকুয়ালিটি দিয়ে আমাদের যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টটাকে নিউ জেনারেশনকে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই। এই একটা কারাপ্টেড সোসাইটিকে পুরোপুরি কোশর করতে হলে নতুন যারা রাজনীতিতে আসছে কিংবা ছাত্র রাজনীতিতে এখন যারা আছে তাদেরকেও সেটাতে অন্যভাবে মোল্ড করতে হবে, নট ইন এ রিভেঞ্জ মোড, নট ইন এ পয়েন্টিং ফিঙ্গার। আপনি যদি কিছু হলেই বলেন যে হ্যাঁ গত 15 বছর আমাদের এত অনিয়ম ছিল, এত অশাসন কুশাসন ছিল যে আমরা এখন চেষ্টা করলেও সব ঠিক করতে পারছি না, আমরা বের হতে পারছি না, কিংবা আমাদের সিস্টেম ইজ কারাপ্টেড। ইয়েস, সিস্টেম ইজ কারাপ্টেড, সেই জন্য আমাদেরকে অনেক নতুন ভাবে ভেরি স্ট্র্যাটেজিক্যালি এটাকে রিফর্ম করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ অথবা গতকাল আমার মনে হয় একটি প্রতিবেদন বেরিয়েছে। সেটি বেরিয়েছে একটি ব্রিটিশ পত্রিকায়, এবং এর একটি গ্লোবাল হেডলাইন হয়েছে। এটি বলছে যে আমরা জানি গত 5 দশকে বাংলাদেশ বিভিন্ন সময় ফ্রিকোয়েন্টলি গ্লোবাল হেডলাইন হয়েছে, ফ্রিকোয়েন্টলি। ওকে, বিভিন্ন কারণে, কারাপশন, দারিদ্রতা, ন্যাচারাল ডিজাস্টার। কিন্তু এবার একটি ব্রিটিশ উইকলি উইচ ইজ দ্য ইকোনমিস্ট বলছেন বাংলাদেশকে তারা রেকগনাইজ করছেন অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন 2024, নট ফর ইটস চ্যালেঞ্জেস, এর যে চ্যালেঞ্জ আছে তার জন্য না, কিন্তু এ যে প্রোগ্রেস করেছে এই প্রোগ্রেসের কারণে তারা বলছেন এটি একটি বেস্ট প্লেস। এবং তার প্রাইমারি রিজন বলছেন দ্য নেমড ইট ইজ বিকজ দ্য ফল অফ অথরিটেরিয়ান রুল অ্যান্ড পসিবিলিটি, যে সুযোগটি তৈরি হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন। আপনি এই রিপোর্টটি কিভাবে মূল্যায়ন করবেন এবং আসলে কি তাই কিনা? এটা রিপোর্টটা তো অবশ্যই এটা একদিক থেকে ইটস এ ভেরি বিগ থিং ফর বাংলাদেশ, কারণ ওরা প্রত্যেক বছর একটা দেশকে বেস্ট কান্ট্রি হিসেবে রিকগনাইজ করে। ইকোনমিস্ট আপনি জানেন যে ইটস প্রিটি রিনাউন্ড ম্যাগাজিন। তো সেদিক থেকে বাংলাদেশের এই রিকগনিশন পাওয়াটা অবশ্যই প্রেস্টিজিয়াস ব্যাপার। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে যেই কারণটা নিয়ে আশা নিয়ে তারা, কিংবা তাদের যেই ইমাজিনেশনটা যে বাংলাদেশে এরকম একটা রিভলিউশন করতে পেরেছে, সেটার জন্যই এই প্রগ্রেসটা যে হয়েছে, হিউম্যান সোসাইটির অ্যাওয়ারনেস, এবং সেটা দিয়ে একটা গভর্নমেন্টকে ফল করাতে পেরেছে এইভাবে এত অল্প সময়ে, বলবো সেটার জন্য অবশ্যই একটা কারেজিয়াস মুভের জন্য সেই ক্রেডিটটা ডেফিনেটলি পাওয়া উচিত। এবার যে সম্ভাবনার দ্বার খোলা হয়েছে, যেটা সবাই আমরা চিন্তা করছি যে হ্যাঁ এই পয়েন্ট অফ অনওয়ার্ডস আমাদের কান্ট্রির সিচুয়েশন, বাংলাদেশের সিচুয়েশন বদলাতে পারে। পলিটিক্যাল, সোশিও ইকোনমিক সিচুয়েশন, আমি বলবো যে ইটস এ কম্বিনেশন, পুরো কান্ট্রির একটা চেঞ্জ আনবার ব্যাপারে। কিন্তু সেখানে অনেকগুলো প্রোজ এন্ড কনস আছে। হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই আছে যদি আমরা এই পুরো ব্যাপারটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করি, যে এই যে সুযোগটা তৈরি হয়েছে যেখানে আমরা নতুন চিন্তাধারা আনতে পারি, কিংবা নতুন চিন্তাধারার রাষ্ট্র পরিচালনার ব্যাপার আসতে পারে। কিন্তু সেখানে আমরা বর্তমানে আমি বলবো যে আমরা যারা বাইরে থেকে দেখছি, দেশের ভেতরে যারা আছেন, যারা প্রতিদিন একটা ব্যাপারটাকে ফেস করছেন, তাদের একটা অ্যাঙ্গেল থাকবে। এবং আমরা যেভাবে দেখছি, কিংবা আমরা যখন দেশে যাচ্ছি, আমার যেটা ব্যক্তিগত বিশ্লেষণের জায়গায়, যে এখানে অনেকগুলো শঙ্কা রয়ে গেছে এবং সম্ভাবনা অনেকখানি থাকতে আছে, কিন্তু সেটার সাথে সাথে অনেকগুলো এলিমেন্টস আছে যেটাকে যদি সময়ের সাথে সাথে এই সময়ে সেটাকে যদি প্রতিরোধ করা না যায়, বিচক্ষণতার সাথে কাজগুলো না করা যায়, তাহলে কিন্তু যেই সম্ভাবনার উন্মোচন হয়েছে সেটা কিন্তু আবার ব্যাক টু ট্র্যাক হয়ে যাবে, আবার সেই পুরনো আর সেই সাইকেলের মধ্যেই আমরা চলে যাব। তো সেই জায়গাটা থেকে একটা শঙ্কার ব্যাপার আসে যে আমরা কোন ডিরেকশনে আমাদের দেশকে নিতে চাই। এটা কি কোনো একটা স্পেসিফিক রিলিজিয়ান আইডেন্টিটি দিয়ে আমরা স্পেসিফিক
কান্ট্রি তৈরি করতে চাচ্ছি, নাকি আমরা এখনো সেকুলার যে কনসেপ্টটা নিয়ে বাংলাদেশ ইভলভ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, সেখানে থেকে আমরা অনেস্ট এবং সেন্স অফ ইকুয়ালিটি দিয়ে আমাদের যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টটাকে নিউ জেনারেশনকে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই, যেখানে আমাদের কারাপশনের ফুটপ্রিন্ট এখন দেশে এমন ভাবে এমবেডেড যে এই নতুন প্রজন্মকে ওটা থেকে বের করা ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি যখন একটা, ইটস কাইন্ড অফ এ ভিশাস সাইকেল, একটা চক্রের মধ্যে ঘুরতে ঘুরতে সেটার আমরা যতই ক্লিন স্লেট তৈরি করবার চেষ্টা করি, এটা খুব ডিফিকাল্ট হয়। তো এখানে অনেকগুলো বাধা আছে, এবং এই বাধাগুলোতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সরকারে যারা আছে তারা যদি, আর আমি যেটা একটা জিনিস আমার কাছে বারবার মনে হয় যে কোনো দলীয় প্ল্যাটফর্ম ছাড়া যদি আমরা চিন্তা করি যে পয়েন্টিং ফিঙ্গার, যখনই কোনো রকমের অরাজকতা হচ্ছে, কিংবা এখন আপনি দেখবেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই কথা বলছেন যে যেই মনোকামনা নিয়ে কিংবা যেই স্পিরিট নিয়ে সাধারণ মানুষ 5ই আগস্টের এই ঘটনা ঘটেছে কিংবা গণ অভ্যুত্থান ঘটেছে, তারপরে কিন্তু গত এই সময়ের মধ্যে, যদিও অল্প সময়, যেভাবে সবকিছু রোল করছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গাতে এখনো ব্রাইবারি হচ্ছে, এখনো লুটতরাজ হচ্ছে, সিন্ডিকেট চলছে, এই যে ঘটনাগুলো কোথাও এবং এটার সাথে সরকার, এখন যারা সরকার নিয়ন্ত্রণ করছে তারাও অনেক ইনভলভ, আবার সরকারের বাইরে থেকে অপোজিশন দল হিসাবেও ইনভলভ, কিংবা গত সরকারে যারা ছিলেন তারাও অনেক ভূমিকা পালন করছে। তো এই যে সবার একটা কম্বুলেটেড সিচুয়েশন দেশের মধ্যে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে আপনি একটা জাস্ট খুব সিম্পল সুইট টক দিয়ে যদি কভার করতে চান যে হ্যাঁ আমাদের ছাত্ররা ভীষণ ব্রেভ এবং তারা ভীষণ কারেজ নিয়ে এটাকে করেছে এবং তারা যা কিছু ভিশন করছে সেটাই খুব ভালো হবে আগামী দিনের জন্য, আমার মনে হয় সেটা খুব সঠিক নয়। কারণ নতুন রাজনীতিতে যারা আসছে, যারা সিনিয়র আছেন কিংবা দেশ পরিচালনার ক্ষেত্রে এই একটা কারাপ্টেড সোসাইটিকে পুরোপুরি কোশর করতে হলে নতুন যারা রাজনীতিতে আসছে কিংবা ছাত্র রাজনীতিতে এখন যারা আছে তাদেরকেও সেটাতে অন্যভাবে মোল্ড করতে হবে, নট ইন এ রিভেঞ্জ মোড, নট ইন এ পয়েন্টিং ফিঙ্গার। আপনি যদি কিছু হলেই বলেন যে হ্যাঁ গত 15 বছর আমাদের এত অনিয়ম ছিল, এত কুশাসন ছিল যে আমরা এখন চেষ্টা করলেও সব ঠিক করতে পারছি না, আমরা বের হতে পারছি না, কিংবা আমাদের সিস্টেম ইজ কারাপ্টেড। ইয়েস, সিস্টেম ইজ কারাপ্টেড, সেই জন্য আমাদেরকে অনেক নতুন ভাবে ভেরি স্ট্র্যাটেজিক্যালি এটাকে রিফর্ম করতে হবে, এবং সেখানে রিফর্মে কারা আসছে তাদের রোলগুলো খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। জি, ধন্যবাদ। কারাপশন একদিনে যাওয়ার জিনিস নয়। ইয়েস, সবাই বলছেন, এটা অনেকে অজুহাত হিসাবে ব্যবহার করছেন, 15 বছর হয়েছে, একদিনে যাবে না। এই সরকার, উপদেষ্টা মণ্ডলীর সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার আছেই 4 মাসের কিছু অল্প সময় হয়েছে, বেশি। আমাদের যেটি নেই জাতিগতভাবে, ধৈর্য নেই। প্রথমত একসাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা দলীয়ভাবে কাজ করি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাতে ইসলামী, কেউ ইসকন, তাদেরকে বাদ দেবেন কেন? কিন্তু একসাথে কাজ করার ইচ্ছে আমরা পোষণ করি না, এটি আমরা কখনোই দেখিনি। এই সমস্ত জিনিস একদিনে যাওয়ার জিনিস নয়, এটা মানসিকতা পরিবর্তন সময় লাগে। আমি জানি অনেকেই বলছেন যে মৌলবাদী কি বাংলাদেশে চারা দিয়ে উঠেছে কিনা, এখনই সেটি সময় হয়নি বলার। একটু ধৈর্য ধরে দেখতে হবে কি হচ্ছে সামনে, কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। সেই প্রসঙ্গে মনির মোস্তফা আলী, আমি আপনার কাছে আসছি। সম্প্রতি একজন উপদেষ্টা বলেছেন, সংস্কার না করে নির্বাচন দিলে গণতন্ত্রের যে সম্ভাবনা বাংলাদেশে দেখা দিয়েছে, সাধারণ মানুষের যে আশার প্রতিফলন সেটি ঘটবে না। আপনি কি তাই মনে করেন? সংস্কার তো কিছু দরকার, কিন্তু সংস্কার কতটুকু দরকার সেটা দেখতে হবে। আমি বরং এই সংস্কারের ব্যাপারে বিএনপি যেটা বলছে আমি তার সাথে একমত, এবং আমি এই একমত এই কারণে যে আসলে সংস্কার, এই গভর্নমেন্ট তো মানে পিপলস ম্যান্ডেট নিয়ে তো ক্ষমতায় বসেনি। হ্যাঁ, কাজে তাদেরকে তো সংস্কার করার কোনো এখতিয়ারও নেই। হ্যাঁ, আলটিমেটলি সংস্কার তারা যেটা করবে সেটা তো মানে আপনার পার্মানেন্ট রূপ পাবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে তারা। এবং এই সংস্কারের যে প্রসেসটা তারা শুরু করেছে এর মধ্যেও কিন্তু অনেক ভুল আছে।
আপনি দেখেন এই গভর্নমেন্ট যদি একটা সংস্কার করে, সেই সংস্কারটা পরবর্তী গভর্নমেন্ট যে আসবে, সে বিএনপি আসুক আর জামাত ইসলামী আসুক আর যে দলই আসুক, তারা যদি সেটা মেনে না নেয় তাহলে তো করার কিছু নেই। আপনি যেগুলো বললেন যে আমরা কি দেখতে পাচ্ছি, মানে আমরা কি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, আমি কিন্তু একটু পিছনের দিকে যাব। আপনি বলেছেন 3 মাসের একটু বেশি হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি 4 মাসের 5 মাস কিন্তু হয়ে গেছে। 4 মাসের এই বেশি। আপনার জানুয়ারি 5 তারিখে বা 8 তারিখে 5 মাস হয়ে জি। যাবে। এই 5 মাসে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি যে কোনো মানে ইন্ডেক্সে বিচার করেন না কেন, আপনি জুডিশিয়ারির কথা চিন্তা করেন, আপনি আইন শৃঙ্খলার কথা চিন্তা করেন, আপনি এক্সিকিউটিভের কথা চিন্তা করেন, মানে কি আছে? ওই যে বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী এখন নেই বললে চলে। হ্যাঁ, জুডিশিয়ারি কি হচ্ছে সেখানে? এই যে ছাত্ররা গিয়ে সুপ্রিম কোর্টে জাস্টিসদের রিজাইন দিতে বলছে, তারা রিজাইন দিচ্ছে। আপনার স্কুল কলেজগুলোতে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রফেসর যেটা তাদের পছন্দ না তাদেরকে জোর করিয়ে রিজাইন দিচ্ছে। কাজেই আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব আমি শুভকামনা। দেখেন আপনারা যখন এই যে আওয়ামী লীগের কথা বলে, যে আওয়ামী লীগ আপনার এই যে তত্ত্বাবধায়ক যে সরকারটা, সেই সরকার ব্যবস্থাটাকে তারা বাদ দিয়ে দিল, তারা ধ্বংস করে দিল। আপনার হাতে কিন্তু আমরা 1 মিনিট কখনো সময় বলি আছে। না 1 মিনিট যে সময় আছে। এই যে না, আমি একটু সামান্য একটু বলে ছেড়ে দিই। হ্যাঁ, এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু এর আগে মানে আওয়ামী লীগের আগে যে গভর্নমেন্টটা ছিল আপনার 21 through 26, তারাই কিন্তু ধ্বংস করে দিয়েছে সেটাকে। সেটা কিন্তু আমরা বলি এই আওয়ামী লীগ এসে তারা কনস্টিটিউশন করে অ্যামেন্ডমেন্ট করে সিস্টেমটা ছিল, কিন্তু সিস্টেমটা কি মানে ঠিক মতো কাজ করেছে? না, এটা তো কাজ করেনি। আসলে যারা গভর্নমেন্টে থাকে, সিস্টেম যতই ভালো থাকুক না, গভর্নমেন্টের যদি সদিচ্ছা না থাকে তাহলে সেই সিস্টেমটাকে তারা বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।